আন্দোলন হচ্ছে বুঝছো? হ্যাঁ 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 রাস্তা বন্ধ করে দেখো চেষ্টা করো সবাইকে একটু বেশি জয়েন করতে পারলে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে সময় হয়ে গিয়েছে আমরা একটু ওয়েট করি সবাই জয়েন করতে তারপর শুরু করবো আচ্ছা সিরিয়াল মনে হয় জয়েন করেছেন বলে এইটি বানানো কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে আমার কথা কি শুনতে পাচ্ছেন রোল 81 আছেন জি ম্যাম আছে। হ্যাঁ আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ ম্যাম ক্লিয়ার। ওকে ঠিক আছে আচ্ছা সবাইকে জয়েন হতে বলেন আমরা একটু ওয়েট করি ওকে। প্রিয়া সবাইকে ইনফর্ম করেছিলেন তো না যে ক্লাস আছে আজকে মঙ্গলবারই তো নর্মালি আপনাদের সাথে আমার ক্লাস থাকে জি ম্যাম, ইনফর্ম করা আছে। আচ্ছা ঠিক আছে
আচ্ছা, সো আপনারা অনেকেই জয়েন করেছেন। আমরা শুরু করি, বাকিরা জয়েন হতে থাকুক। আমরা মিডের আগ পর্যন্ত টোটাল 6টা এক্সপেরিমেন্ট করেছিলাম। 6টা এক্সপেরিমেন্টে মানে ওই 6টা এক্সপেরিমেন্টের উপরেই আপনারা মিড কুইজ দিয়েছেন। যদিও আমাদের একটা উইক বেশি থাকার কারণে আমরা 7 এবং 8 নাম্বার যেই এক্সপেরিমেন্টটা আছে ওটাও করে রেখেছিলাম, এবং সেটার যে লেকচার সেটাও আমরা দিয়ে দিয়েছি। বাট আমি বলেছিলাম যে কুইজে 7 এবং 8 নাম্বার যে এক্সপেরিমেন্টটা আছে সেটা ইনক্লুডেড থাকবে না। সেটা আমরা যখন ফাইনাল কুইজ দিব তখন সেটার সাথে ইনক্লুডেড হবে, যেহেতু টোটাল 12টা এক্সপেরিমেন্ট নিয়ে আমাদের এই ল্যাব সেশনটা মানে সাজানো হয়েছে। তো যেহেতু 7 এবং 8 নাম্বার এক্সপেরিমেন্ট আপনারা টেস্ট করে ফেলেছেন, সো আজকে আমরা 9 নাম্বার এক্সপেরিমেন্ট দেখব। আমি ল্যাব অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলেছি। উনি আমাকে যেটা বললেন যে 9 নাম্বার যে এক্সপেরিমেন্ট আছে সেটা একদিনে একটাই এক্সপেরিমেন্ট করাতে হবে, কারণ সেটা ফাইন এবং কোর্স দুইটার ক্ষেত্রে আলাদাভাবে করতে হবে। মানে একটা এক্সপেরিমেন্ট হলেও আমাদের টেস্ট করতে হবে মেইনলি দুইটা, মানে একটা ফাইন অ্যাগ্রিগেটের জন্য আর একটা কোর্স অ্যাগ্রিগেটের জন্য। তো যার কারণে আমরা এই ফ্রাইডেতে, মানে যে ফ্রাইডে প্রথম ফ্রাইডে যেটা, সেখানে আমরা শুধু এক্সপেরিমেন্ট 9 যেটা ওটাই টেস্ট করব। তো আমি আপনাদের স্ক্রিন শেয়ার দিচ্ছি। আর ল্যাব ম্যানুয়াল কিন্তু ফাইনালের জন্য নতুন করে আপলোড দেওয়ার কিছু নাই। আপনাদেরকে একদম শুরুতে যে ল্যাব ম্যানুয়ালটা আমি দিয়েছিলাম ওই ল্যাব ম্যানুয়ালের মধ্যেই আপনারা কিন্তু বাকি টেস্ট গুলো পেয়ে যাবেন, ঠিক আছে? সো ওটা জাস্ট ল্যাব ম্যানুয়াল যে সেকশনটা আছে গুগল ক্লাসরুমের ক্লাস ওয়ার্কে, সেখানে গেলেই আপনারা দেখতে পারবেন। আচ্ছা, সো হোপফুলি সবাই দেখতে পাচ্ছেন। তো আমরা আজকে পড়বো এক্সপেরিমেন্ট 9। সো এক্সপেরিমেন্ট 9 এর নাম হচ্ছে ইউনিট ওয়েট, ভয়েড অ্যান্ড বাল্কিং অফ অ্যাগ্রিগেট। এখানে অ্যাগ্রিগেট বলতে বেসিক্যালি দুই ধরনের অ্যাগ্রিগেটকে বোঝানো হয়েছে। একটা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেট আর একটা হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট। ওকে, তো প্রথমে আমাদেরকে টার্মস গুলো সম্পর্কে জানতে হবে যে ইউনিট ওয়েট, ভয়েড এবং বাল্কিং এই জিনিসগুলো কি। তারপরে এই এক্সপেরিমেন্টে কেন এক্সপেরিমেন্ট আমরা করি, এটার সিগনিফিকেন্স কি, অবজেক্টিভ কি, বা কোথায় ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন আমরা করতে পারি, এই জিনিসটা আমরা দেখতে পারবো, ঠিক আছে? ওকে, সো আমরা হচ্ছে একটু চলে যাই সরাসরি মানে ডেসক্রিপশনে। তো এখানে বলা হয়েছে দিস টেস্ট মেথড কভার্স দ্য ডিটারমিনেশন অফ ইউনিট ওয়েট, কম্প্যাক্টেড, ইনকম্প্যাক্টেড অর লুজ কন্ডিশন অফ ফাইন অ্যান্ড কোর্স অ্যাগ্রিগেট। কম্প্যাক্টেড এবং লুজ কন্ডিশন বলতে বোঝানো হয় যে একটা থাকবে যে অ্যাগ্রিগেট গুলো খুবই লুজ কন্ডিশনে আছে, ঠিক আছে, খুব ছাড়া ছাড়া ভাবে আছে, আর কম্প্যাক্টেড মানে খুব কম্প্যাক্ট বা ঘনত্ব অনেক বেশি। এই অবস্থাতে, এই দুই অবস্থাতে হচ্ছে ইউনিট ওয়েটটা বের করতে হবে। এই টেস্ট আসলে এটাই বলে থাকে। ওকে, সো এখানে বলা হয়েছে ইউনিট ওয়েট ভ্যালুস অফ aggregate are necessary for use for many method of selecting proportion
ফর কংক্রিট মিক্সচার। মানে ইউনিট ওয়েট এই ভ্যালুগুলোকে বা এই যে অ্যাগ্রিগেটের কোর্স অ্যাগ্রিগেট বা ফাইন অ্যাগ্রিগেট এগুলোর ইউনিট ওয়েটটা গুরুত্বপূর্ণ যখন আপনারা কংক্রিট মিক্সচার করবেন বা মিক্স ডিজাইন করে থাকবেন। যেহেতু আপনারা অলরেডি থিওরি পড়ে আসছেন, হোপফুলি আপনারা মিক্স ডিজাইনের ম্যাথ করে আসছেন যে কোনো একটা কংক্রিট তৈরি করতে কতটুকু সিমেন্ট দিতে হয়, কতটুকু ওয়াটার দিতে হয়, ওয়াটার সিমেন্ট রেশিওটা কিরকম রাখলে ভালো হয়, এই ম্যাথ গুলো আমরা করে আসছি। তো ওইখানে হচ্ছে ইউনিট ওয়েটটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই কাজে লাগে। ঠিক আছে, ওকে। সো এখন আমাদেরকে বুঝতে হবে ইউনিট ওয়েট কি, ভয়েড কি এবং বাল্কিং কি। এবং তার আগেও আমাদেরকে আগে জেনে নিতে হবে এই যে এক্সপেরিমেন্ট আমরা করছি এটার উদ্দেশ্য বা অবজেক্টিভ কি। স্কোপ, অবজেক্টিভ, স্কোপ বলতে আসলে সিগনিফিকেন্স বোঝানো হয়ে থাকে যে এই টেস্টের সিগনিফিকেন্স কি। তো সেগুলাই আমরা আস্তে আস্তে যাব। প্রথমে চলে যাব আমি অবজেক্টিভে, যে এই টেস্টের উদ্দেশ্যটা আসলে কি। তো এই পরীক্ষাটার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে অ্যাগ্রিগেটের ইউনিট ওয়েট নির্ণয় করা, অ্যাগ্রিগেটের ভয়েড নির্ণয় করা এবং অ্যাগ্রিগেটের বাল্কিং নির্ণয় করা। আচ্ছা, সো এটা অলরেডি আমরা কিন্তু এই অবজেক্টিভ গুলো টেস্টের যে নাম সেখানেই পেয়ে গিয়েছি, ইউনিট ওয়েট, ভয়েড এবং বাল্কিং। তো এগুলাই আমাদেরকে নির্ণয় করতে হবে, এটা হচ্ছে উদ্দেশ্য ছিল এই টেস্টে বা অবজেক্টিভ ছিল। এরপরে আমরা চলে যাব প্রত্যেকটার ডেফিনেশনে, যে ইউনিট ওয়েট বলতে আসলে আমরা কি বুঝি। আচ্ছা, ইউনিট ওয়েটটা হচ্ছে যে ধরেন মানে নির্দিষ্ট আয়তনের, ধরেন 1 মিটার কিউব বা 1 ফিট কিউব অ্যাগ্রিগেটের মোট ওজনকে হচ্ছে ইউনিট ওয়েট বলা হয়ে থাকে। আমি যদি আরেকটু সহজ ভাবে বলি, যে একটা নির্দিষ্ট পাত্রে বা একটা নির্দিষ্ট পাত্রকে যদি আপনি অ্যাগ্রিগেট দিয়ে পূরণ করেন, তাহলে সেই পাত্রের প্রতি একক আয়তনের ওজনটাই হচ্ছে ইউনিট ওয়েট। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে যাব আমরা ভয়েড। ভয়েড জিনিসটা আসলে কি, এটা মনে হয় আমরা সবাই কম বেশি জানি, এটা হচ্ছে ফাঁকা স্থান। ভয়েডটা হচ্ছে যে অ্যাগ্রিগেট কণার মাঝে যে খালি স্থান থাকে তাকে ভয়েড বলা হয়ে থাকে, বা অ্যাগ্রিগেটের মধ্যে যে ফাঁকা স্থানটা থাকে। আর বাল্কিং বলতে বোঝানো হয়, বাল্কিংটা মেনলি আসলে ফাইন অ্যাগ্রিগেটের ক্ষেত্রে হয়ে থাকে, কোর্স অ্যাগ্রিগেটের ক্ষেত্রে হয় না। তো ফাইন অ্যাগ্রিগেটের অল্প পরিমাণ যদি পানি থাকে তার আয়তন হচ্ছে বেড়ে যায় বাল্কিং এর ফলে। ঠিক আছে, মানে শুধুমাত্র ফাইন অ্যাগ্রিগেটের ক্ষেত্রেই বাল্কিং হবে, কোর্স অ্যাগ্রিগেটে বাল্কিংটা হবে না। এবং বাল্কিং এর মানে মিনিংটা হচ্ছে যে অ্যাগ্রিগেটের ভলিউমটা বেড়ে যাওয়া, এটাকে বলা হয় বাল্কিং। আচ্ছা, এখন চলে যাব স্কোপে বা সিগনিফিকেন্সে, যে গুরুত্বপূর্ণ কেন, কেন আমরা এই টেস্টটা করব। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে কংক্রিটের মিক্স ডিজাইন করতে খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমরা ইউনিট ওয়েট পাই, যেটা আমি একটু আগে বলে আসছি। অ্যাগ্রিগেটের ডেনসিটি আপনি জানতে পারবেন, নির্দিষ্ট ভলিউমের জন্য কতটুকু পরিমাণে অ্যাগ্রিগেট লাগবে সেটাও নির্ণয় করা যাবে, এবং ভয়েডের পার্সেন্টেজ নির্ণয় করা যাবে যে কোনো একটা মিক্স ডিজাইনে কত পার্সেন্ট হচ্ছে ভয়েড আছে। তো এই জিনিসগুলো আমরা জানতে পারবো, স্কোপ এটা। এছাড়াও আরো কিছু জিনিস জানতে পারবো, যেমন ধরেন বেশি ভয়েড থাকলে বা বেশি ফাঁকা স্থান থাকলে বেশি সিমেন্ট পেস্ট লাগবে। ঠিক আছে, এর মানে হচ্ছে যে কংক্রিটের কস্টিং যেটা সেটা কিন্তু বেড়ে যাবে, কংক্রিটের স্ট্রেংথ কমে যাবে, এবং ভালো গ্রেডিং হলে হচ্ছে ভয়েডটা কম হয়। মানে ভয়েড যত কমানো যায় ততই ভালো, ভয়েড বেশি হলে কিন্তু কোনো একটা স্ট্রাকচার খুব বেশি স্ট্রং বা এটার স্ট্রেংথ কিন্তু খুব বেশি থাকবে না। ঠিক আছে, আর এরপরে চলে যাই যদি বাল্কিং এর মানে ইম্পর্টেন্সে, তাহলে আমি বলবো যে মানে বাল্কিংটা তো আমরা একটু আগে বলে আসলাম, যে স্যান্ডের ভলিউমটা বেড়ে যাবে। এবং ভলিউমকে যখন আপনি মানে ব্যাচ করবেন যে কত ভলিউমের আমি নিব স্যান্ড বা কত ভলিউমের আমি অন্য কিছু নিব, সেক্ষেত্রে হচ্ছে বাল্কিংটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাল্কিং ঠিকঠাক মতো যদি আপনি নির্ণয় করতে না পারেন তাহলে কিন্তু স্যান্ড যে পরিমাণ নিবেন সেটা ভুল হতে পারে। আর তারপরে হচ্ছে কংক্রিট মিক্সের অনুপাত পরিবর্তিত হয়ে স্ট্রেংথ কমে যেতে পারে, তাই ভেজা স্যান্ড ব্যবহার করার আগে অবশ্যই বাল্কিং কারেকশন করে নিতে হবে। কারণ ভেজা স্যান্ডের মধ্যেই কিন্তু কি স্যান্ডের ভলিউমটা বেড়ে যায় এবং সঠিক পরিমাণ টা আর ঠিক থাকে না, এটা হচ্ছে যে পরিমাণ বেড়ে গেলে আমরা কিন্তু ক্যালকুলেশনে এটা ভুল হতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমি যদি বলি ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশন কি, ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনটা আপনাদের ল্যাব ম্যানুয়ালে নাই, তারপর আমি একটু বলি যে কি কি কাজে আসলে আমরা এটা ইউজ করে থাকি। একটা হচ্ছে আরসিসি ডিজাইনে, আপনারা যখন আরেকটু উপরের ক্লাসে উঠবেন তখন আপনাদের রিইনফোর্স কংক্রিট স্ট্রাকচার বা আরসিসি একটা টপিক বা কোর্স থাকবে, সেখানে আপনারা বিভিন্ন স্ট্রাকচার রিলেটেড ডিজাইন সম্পর্কে শিখবেন। তো সেই ডিজাইনে এই টেস্ট খুবই ইম্পর্টেন্ট।
তারপরে হচ্ছে কংক্রিট মিক্স ডিজাইনে, এটা অলরেডি আমি বলে ফেলছি। বিল্ডিং কনস্ট্রাকশনে, রোড কনস্ট্রাকশন, ব্রিজ কনস্ট্রাকশন এবং কোয়ালিটি কন্ট্রোল ল্যাবরেটরিতে, মানে যেখানে অ্যাগ্রিগেটের কোয়ালিটি হচ্ছে গিয়ে টেস্ট করা হয়, এই ধরনের কাজে ইঞ্জিনিয়ারিং মানে ক্ষেত্রে হচ্ছে গিয়ে এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে। আচ্ছা, অ্যাপারেটাস কি? অ্যাপারেটাস আপনারা একদম সরাসরি মানে ল্যাবে দেখবেন। তারপর আমি একটু বলি। একটা হচ্ছে ব্যালেন্স, যেটা দিয়ে আপনি মাপবেন, মাপ যন্ত্র। একটা হচ্ছে মেজার, আর একটা হচ্ছে রড। রড হচ্ছে গিয়ে যেটা দিয়ে আপনি অ্যাগ্রিগেটকে কোনো একটা পাত্রে বা মেজারে রেখে সেটাকে কম্প্যাক্টেড করবেন বা সেটাকে টেম্প করতে হবে রড দিয়ে, সেটা হচ্ছে রড। আর মেজার যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা সিলিন্ড্রিক্যাল পাত্র, এটাকে আসলে মেজার বলা হয়, যেটাই আপনি চাইলে কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট দুইটাই তুলতে পারবেন। তো এইগুলাই অ্যাপারেটাস। এখানে কিছু জিনিস আছে, এগুলো আপনাদের লাগবে না, কুইজের জন্য লাগবে না, অন্য কিছুর ক্ষেত্রেও লাগবে না। আচ্ছা, এরপর প্রসিডিউরটা নিয়ে আমি আলোচনা করব না, কারণ প্রসিডিউরে আসলে অনেক কিছুই লেখা থাকে। আমার কাছে মনে হয় এসব গদবাঁধা কথা পড়ার থেকে সরাসরি যখন টেস্ট করা হয়, সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে কোন প্রসেসে টেস্টটা করা হচ্ছে। সো প্রসিডিউর নিয়ে আমি কথা বলবো না। এবার চলে যাব গুরুত্বপূর্ণ অংশে, সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ডাটা শিট। আচ্ছা, এখন ডাটা শিটটা হচ্ছে এরকম। কোর্স অ্যাগ্রিগেটের জন্য একটা থাকবে, ফাইন অ্যাগ্রিগেটের জন্য একটা থাকবে, এবং আপনাদেরকে কিন্তু দুইটা পেজই প্রিন্ট করে নিয়ে আসতে হবে ফ্রাইডেতে। এখন এখানে আমরা দেখতেছি শোভেলিং, রডিং এবং জিগিং, এই তিনটা টাইপ আছে টেস্টের। ঠিক আছে। এটা কোর্স অ্যাগ্রিগেটের ক্ষেত্রে একবার করব, ফাইন অ্যাগ্রিগেটের ক্ষেত্রে একবার করব। ফাইন অ্যাগ্রিগেটের ক্ষেত্রে যখন আমরা করব শোভেলিং, রোডিং এবং জিগিং। শোভেলিং কি? এটা হচ্ছে বেলচা দিয়ে। শোভেল মানে হচ্ছে বেলচা, আমার মনে হয় সবাই আমরা সেটা চিনি। তো বেলচা দিয়ে যখন আপনি স্যান্ড বা ফাইন অ্যাগ্রিগেট, অন্য টাইপ ফাইন অ্যাগ্রিগেট হলে সেটাকে যখন আপনি কম্প্যাক্ট করার চেষ্টা করবেন, তখন সেটাকে শোভেলিং বলবে। রডিং মানে রড দিয়ে যখন আপনি সেটাকে সেট করার ট্রাই করবেন, সেটা। আর জিগিং হচ্ছে একটু আগে আমরা যে অ্যাপারেটাসে মেজার দেখে আসছি, সিলিন্ড্রিক্যাল, সেই মেজারটা দিয়ে যখন আপনি সেট করার ট্রাই করবেন, তখন সেই পদ্ধতিটা। ঠিক আছে। তো তিনটা পদ্ধতি এখানে হয়ে থাকে। আহ তো যাই হোক, এরপরে হচ্ছে এখানে কিছু জিনিস দেওয়া আছে যেটা আপনাদেরকে ক্যালকুলেট করতে হবে। আমরা একটু দেখি কোনটা কি। আচ্ছা, প্রথমে হচ্ছে টি। টি দিয়ে প্রকাশ করা হয় মাস অফ মেজার। ভি হচ্ছে ভলিউম অফ মেজার। জি হচ্ছে মেজারের যে মাস, সেটা ওডি ওডি স্যাম্পল সহ, মানে ওভেন ড্রাই কন্ডিশনে যে স্যাম্পলটা আপনি নেবেন, ফাইন অ্যাগ্রিগেট আর কোর্স অ্যাগ্রিগেট হোক, সেটা সহ মেজারের যে টোটাল মাস বা হচ্ছে ওয়েট, সেটা। তারপর এম হচ্ছে ইউনিট ওয়েট ওডি কন্ডিশনে। ওডি বলতে কিন্তু ওভেন ড্রাই কন্ডিশন বলা হয়ে থাকে, একদম ড্রাই কন্ডিশন। এবং এম এসএসডি বলতে ইউনিট ওয়েট বোঝানো হয় এসএসডি কন্ডিশনে। এসএসডি কন্ডিশন মানে স্যাচুরেটেড সারফেস ড্রাই, মানে সেটা একটু ভেজা অবস্থায় থাকবে। তো কোনটা কি সেটা তো এখানে লেখা আছে। এরপরে সূত্র দেওয়া আছে যে এম যদি আপনি বের করতে চান, তাহলে জি মাইনাস টি বাই ভি। এই সূত্রগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। তো এখানে সূত্রগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। এবং লাস্টে আছে বাল্কিং। বাল্কিংটা হচ্ছে পার্সেন্টেজ ভয়েড ডিভাইডেড বাই 100 মাইনাস পার্সেন্টেজ ভয়েড ইন্টু 100%। ঠিক আছে। ওকে। সো এখানে আরো কিছু ছোটখাটো জিনিস দেওয়া আছে, সেটাও আমরা একটু দেখবো। সেটা হচ্ছে এস। এস দ্বারা কি প্রকাশ করে? যেটা আমি পার্সেন্টেজ ভয়েজের ফর্মুলা আছে, সেটা মানে ক্যালকুলেট করতে আমাদের কাজে লাগবে। সো এসটা হচ্ছে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি, মানে স্পেসিফিক গ্র্যাভিটিকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে। ডাব্লিউ হচ্ছে ইউনিট ওয়েট অফ ওয়াটার, ওয়াটারের যে ইউনিট ওয়েট। এবং এ হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি। ওই যে আমি ফাইন অ্যাগ্রিগেট নিয়ে কাজ করব বা কোর্স অ্যাগ্রিগেট নিয়ে কাজ করব, তো সেটার কতটুকু পরিমাণ অ্যাবজর্ব করতে পারবে বা এটার অ্যাবজর্পশন ক্যাপাসিটিটা কতটুকু। ঠিক আছে। তো এখানে কিন্তু সব খুব সুন্দর মতো দেওয়া আছে কোনটা কি। এবং এখানে সূত্রগুলা মানে ফর্মুলা গুলাও দেওয়া আছে। এই ফর্মুলা গুলাই আপনি ডাটা শিট যখন ক্যালকুলেশন করবেন, তখন আপনাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে। ওকে। সো কিছু জিনিস আছে যেটা আপনি অলরেডি সরাসরি টেস্ট থেকে পাবেন, যেমন পি, জি বা ভি। এগুলো আপনাকে ল্যাব অ্যাসিস্ট্যান্ট বলে দিবেন যে এগুলার ভ্যালু কত। এই তিনটা পদ্ধতিতে আমি সঠিকভাবে জানি না যে তিনটা পদ্ধতিতেই কি করা হয় কিনা। যদি তিনটা পদ্ধতিতে করা হয়, তাহলে তিনটা পদ্ধতিতেই করবেন। আর যদি একটা বা দুইটাতে হয়, তাও সমস্যা নাই, কিন্তু আমাদের মানে ফর্মুলা কিন্তু তিনটা স্টেপের ক্ষেত্রেই একদম সেম। ঠিক আছে। ওকে। সো এখানে টি, জি, ভি যদি পেয়ে যান, তাহলে আমার মনে হয় এম বের করতে কারো সমস্যা হওয়ার কথা না, যেহেতু এখানে সূত্র দেওয়া আছে জি মাইনাস টি বাই ভি। এভারেজ এম মানে এখানে যে যে এম গুলা পাবো সেটার এভারেজ। এম এসএসডির সূত্র দেওয়া আছে, পার্সেন্টেজ ভয়েডের সূত্র দেওয়া আছে, পার্সেন্টেজ বাল্কিং এরও সূত্র দেওয়া আছে। এটা হচ্ছে ফাইন অ্যাগ্রিগেটের জন্য। ঠিক সেম ভাবে, একদম সেম ভাবে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোর্স অ্যাগ্রিগেটের জন্য বের করতে হবে। এবং কোর্স অ্যাগ্রিগেট এবং ফাইন অ্যাগ্রিগেট দুইটার ক্ষেত্রে কিন্তু ফর্মুলা সেম, কোনো চেঞ্জেস নাই। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে হচ্ছে বলা হয়েছে
যে এ এবং এস মানে বাল্ক স্পেসিফিক গ্র্যাভিটি এবং অ্যাবজর্পশন ক্যাপাসিটি, এটা আগের এক্সপেরিমেন্ট থেকে আপনারা যেটা পেয়েছেন 7 নম্বর এবং 8 নম্বর এক্সপেরিমেন্টে, তো সেটা থেকে হচ্ছে আপনাকে এখানে ব্যবহার করতে হবে। তো আমি তো আসলে জানি না আপনারা কত পেয়েছেন। তো ট্রাই করবেন যে 7, 8 দুইটা এক্সপেরিমেন্টের ডাটা শিট নিয়ে আসার ফ্রাইডেতে। যদি ওই দুইটা এক্সপেরিমেন্ট থেকে কোনো ডাটা ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়ে থাকে তাহলে সেটাই। আর যদি ওনার কাছে মনে হয় যেন নতুন দুইটা দিয়ে করাবে সেটাও করতে পারে, বাট ইন কেস যদি লাগে তো 7 আর 8 নম্বর এক্সপেরিমেন্টের যে ডাটা শিট আছে সেগুলো আপনারা নিজেদের কাছে রাখবেন, ঠিক আছে? তো এই গেল ফাইন অ্যাগ্রিগেট এবং কোর্স অ্যাগ্রিগেটের জন্য। আমি জিজ্ঞেস করেছিলাম ল্যাব অ্যাসিস্ট্যান্টকে যে অন্য কোনো টেস্ট কি ওই দিন করানো সম্ভব হবে কিনা, কিন্তু উনি আমাকে বললেন যে না ম্যাম, যেহেতু ফাইন এবং কোর্স দুইটার জন্য আলাদাভাবে মানে 2বার আসলে টেস্ট করতে হবে, তো আমরা আসলে সময় পাবো না। তো আপনি হচ্ছে একটা এক্সপেরিমেন্টেরই ডেমো দিবেন। তো আমি এর জন্য ভাবলাম যে ঠিক আছে, তাহলে শুধু একটা এক্সপেরিমেন্টই করবো। কারণ আমরা যদি 9 নম্বর এক্সপেরিমেন্ট করে ফেলি, 7 এবং 8 নম্বর কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট মানে টেস্ট করা ডান, তাহলে আমাদের কিন্তু আর 3টা থাকবে। মানে এই ফ্রাইডে বাদে আমি হিসাব করে দেখলাম মোটামুটি আমরা 5টা ফ্রাইডে তো শিওর পাবো, 6টা ফ্রাইডে পেতেও পারি নাও পেতে পারি। তো ইনকেস যদি আমরা 5টা ফ্রাইডেও পাই, তাহলে এই ফ্রাইডে একটা করলেন 9 নম্বরটা, তারপরে হচ্ছে আরো আমাদের 3টে এক্সপেরিমেন্ট থাকে। তো ধরলাম যদি 3টে এক্সপেরিমেন্ট আমরা একদিনেও করি, মানে একদিন একদিন করেও করি, আমি জানি না যে দুইটা একসাথে ল্যাব অ্যাসিস্ট্যান্ট করাবে কিনা, সেটা আমরা পরে জানতে পারবো। তারপরে আমাদের মোটামুটি কিন্তু 9, 10, 11, 12 টোটাল 4টা এক্সপেরিমেন্ট বাকি আছে। 4টা ফ্রাইডেতেও যদি আমরা করি, আর একটা ফ্রাইডেতে কিন্তু আমরা সময় পাবো কুইজের জন্য, ঠিক আছে? তো আমার মনে হয় না সমস্যা হবে। আর যদি 6টা ফ্রাইডে পাই তাহলে তো আরো ভালো, আমাদের হাতে আরো 2-1টা উইক হয়তো সময় থাকবে, সেক্ষেত্রে সমস্যা নেই। বাট আমরা 5টা ফ্রাইডে পাবো, সেই কথা মাথায় রেখে আমরা আগাবো, ঠিক আছে? তো এই ছিল কোর্স অ্যাগ্রিগেট এবং ফাইন অ্যাগ্রিগেটের কথা। এখানে ক্যালকুলেশন যেটা আমি বললাম সেটা কি জাস্ট এখানে ডিটেলস লেখা হয়েছে, এটার আলাদাভাবে আপনাদের লাগবে না। এবং এখানে হচ্ছে অ্যাসাইনমেন্ট আছে জাস্ট 2টা। আর ডিসকাশনের যে পার্টটা, হ্যাঁ, আমি আপনাদের মিডের যে মানে ডাটা শিট বা আপনারা যে ল্যাব রিপোর্ট গুলো জমা দিয়েছেন আমি দেখেছি, কারো কারো ল্যাব রিপোর্ট খুবই সুন্দর হয়েছে। খুবই সুন্দর মানে খুবই গোছানো, এবং বোঝা যাচ্ছিল যে খুব যত্ন নিয়েই আপনারা ল্যাব রিপোর্ট গুলো লিখেছেন, ঠিক আছে? তো তাদের তো অবশ্যই মার্কিং আমি বেশি দিয়েছি। তবে দুঃখজনক ভাবে মানে কেউ কেউ ছিলেন যাদের ল্যাব রিপোর্ট দেখে বুঝে গিয়েছে যে আসলে আপনাদের মানে জাস্ট জমা দেওয়ার দরকার তাই জমা দিয়েছেন, ঠিক আছে? সো এরকম যাতে না হয়, কারণ আমি যখন ফাইনালি আবার মানে আপনাদের রিপোর্ট গুলো মার্কিং করব ফাইনালের জন্য, তখন আমি আশা করব সবাই খুব সুন্দরভাবে গুছিয়ে আমাকে ল্যাব রিপোর্ট গুলো জমা দিবেন, ঠিক আছে? এবং আমি দেখেছি ম্যাক্সিমামই আমাকে ল্যাব রিপোর্ট জমা দিয়েছেন। 2-1 জনের মনে হয় বাকি ছিল, তো তারা আবার পরবর্তীতে এসে আমাকে জমা দিয়ে গিয়েছেন আগে যোগাযোগ করে। আর কুইজের ক্ষেত্রে সেটার রেজাল্টও আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। ফাইনালের ক্ষেত্রে কিন্তু আমাদের 2টা অ্যাসেসমেন্ট থাকবে, মানে একটা থাকবে ফাইনাল কুইজ, সেটা আপনারা জানেন, এবং আরেকটা থাকবে আহ ভাইবা, ঠিক আছে? তো এখন ভাইবাটা আমি হয়তো ভাইবাও নিতে পারি, আবার এমনও হতে পারে যে আহ আমি অন্য কোনো দিন একটা স্পট টেস্ট টাইপেরও নিতে পারি, মানে এটা আসলে ডিপেন্ড করতেছে, এটা আমি আপনাদেরকে জানাই দিব। বাট ভাইবার একটা অংশ থাকবে এবং সেখানে 20% মার্ক, মানে 120 মার্ক ভাইবাতে থাকবে। সুতরাং অবশ্যই আপনাকে কিন্তু ভাইবার জন্য প্রিপেয়ার থাকতে হবে, ঠিক আছে? সো এই ছিল আমার কথা। তো আহ এই তো তার মানে আপনারা হচ্ছে এক্সপেরিমেন্ট 7 এবং 8 এর ডাটা শিটটা নিয়ে আসবেন সবাই, যদি আমাদের এ এবং এস এর ভ্যালু লাগে তো লাগলো। আর এক্সপেরিমেন্ট 9 এর যে ডাটা শিট আছে 2টা পেজ, একটা কোর্স অ্যাগ্রিগেটের জন্য একটা ফাইন অ্যাগ্রিগেটের জন্য, সেটাও প্রিন্ট করে নিয়ে আসবেন। এ সেকশনের সাথে আমার সকাল 8টায় ক্লাস, এটা আমার সাথে মানে আপনাদের ফ্রাইডের প্রথম ক্লাসটাই আমাকে দিয়ে শুরু হয়, এবং বি সেকশনের ক্ষেত্রে 12টায় ক্লাস, সেটাও আমাকে দিয়ে শুরু হয়। তো যেহেতু আমাদের কাছে সময় খুব কম থাকে, তো দেখা যায় প্রথম 5-7 মিনিট আমরা সর্বোচ্চ ওয়েট করতে পারি, এবং তারপরে আমাদের কিন্তু টেস্ট শুরু করে দিতে হয়। অনেকেই আপনারা থাকেন আধা ঘন্টা পরে আসেন, দেখা যায় অর্ধেক টেস্ট হয়ে গেছে তারপরে আসলেন। তো দেখা যায় অনেক কিছু হয়তো আপনারা রিলেট করতে পারেন না, বা মাঝখান দিয়ে ঢুকে অনেক কিছু বুঝেন না। তো এটা করবেন না। আমি আবারও বলবো যে হয়তো 5-7 মিনিট আমি নিজেই ল্যাব অ্যাসিস্ট্যান্টকে বলি যে একটু ওয়েট করবেন, ওনারা আসুক, তারপরেই আপনি শুরু করবেন। কিন্তু আর আমাদের কিন্তু 15-20 মিনিট ওয়েট করার মতো সুযোগ থাকেন, যেহেতু আমাদের 1 ঘন্টার মধ্যেই ইভিনিং ব্যাচে ল্যাবগুলো শেষ করতে হয়। তো আমি সবাইকে এটাই অ্যাডভাইস করব যে প্রথম ফ্রাইডে এটা আবার ভাববেন না যে প্রথম ফ্রাইডে তার মানে ক্লাস করবো না বা কিছু, কারণ অ্যাটেন্ডেন্সের মার্কস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি অনেকের ক্ষেত্রে দেখেছি অ্যাটেন্ডেন্স আপনাদের নাই,
তো যদি না থাকে, মিড পর্যন্ত যা করার করছেন, আমি যদি দেখি যে না ফাইনালেও আপনার অ্যাটেন্ডেন্স কম, সেক্ষেত্রে কিন্তু আমি কনসিডার করতে পারবো না, বা কনসিডারেশনের কিন্তু আমার সুযোগ থাকবে না, ঠিক আছে? সো এমন ভাবেই ক্লাসগুলো করবেন যাতে আমার কনসিডারেশনের সুযোগ থাকে। আমি যদি দেখি যে না কোন স্টুডেন্ট ফাইনালে কোনো ক্লাস বাদ দেয় নাই, বাট মিডে ঠিক আছে 2-3টা ক্লাস মিস হয়ে গেছে বাই চান্স, তারপরেও কিন্তু এখানে আমি কনসিডার করবো যে আচ্ছা ঠিক আছে ফাইনালে ক্লাসগুলো ঠিকঠাক মতো করেছে, ঠিক আছে? সো সবাই প্রথম ফ্রাইডে হোক আর যেই ফ্রাইডেই হোক, ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করতে হবে এবং অ্যাটেন্ড করতে হবে। এটা শুধু আমার ক্লাসের ক্ষেত্রে না, সবগুলো ক্লাসের ক্ষেত্রে, ঠিক আছে? তো সেভাবেই আপনারা প্রস্তুতি নিবেন। ওকে, সো আজকের পড়া এতটুকু পর্যন্তই। আমি প্রথমে এই সেকশনের মানে প্রেজেন্টে নিব এবং তারপর বি সেকশনে নিব। আপনারা একজন একবার রেসপন্স করলেই আমি শুনতে পারবো, ঠিক আছে? সো বারবার কনফার্ম হতে হবে না, কারণ এটা করলে যেটা হয় যেটা আসলে মানে অন্যদের প্রেজেন্ট নেওয়ার ক্ষেত্রে আরো ব্যাঘাত থাকে, ঠিক আছে? তো আমি এই সেকশনে শুরু করছি। আচ্ছা, এই সেকশনে রোল 36 ব্যাচের 13। Yes, ma'am. ওকে, আচ্ছা রোল 37 ব্যাচ 13। আচ্ছা, রোল 2 3 Present, ma'am. 4 5 6 7 Yes, ma'am. 8 Yes, ma'am. 9 Present, ma'am. 9 আছেন, 10 Yes, madam. 11 12 13 15 Yes, ma'am. 16 Yes, ma'am. 17 Yes, ma'am. 18 19 Yes, ma'am. 20 21 22 Yes, ma'am. 23 Yes, ma'am. 24 Yes, ma'am. 25 27 29 32 35 36 Present, ma'am. 38 Yes, ma'am. 39 Yes, ma'am. 40 Yes, ma'am. 42 43 44 Yes, ma'am. 46 Yes, ma'am. 47 Yes, ma'am. 49। এই সেকশনে যারা আমাকে প্রেজেন্ট দিয়েছেন সবাই আছেন, সবারটাই আমি শুনেছি। কেউ আছেন যে মানে প্রেজেন্ট দিতে পারেন নাই? Ma'am, 29. 29 25 আর কেউ? Ma'am, 29. 23. আমি বলেছি যে একবার একবার বলবেন, ঠিক আছে? রিপিট করা যাবে না, একটা আইডি একবার বললেই আমি শুনবো। আর কেউ কি আছেন যারা বলেছেন? লাস্টে 2 জন আমি দিয়েছি। ওকে, 23. Ma'am, 25. আচ্ছা এখন বি সেকশন। ওকে, বি সেকশন রোল 51 Yes, ma'am. 52 Yes, ma'am. 53 Yes, ma'am. 54 Yes, ma'am. 55 56 Yes, ma'am. 57 Present, ma'am. 58 Yes, ma'am. 59 Yes, ma'am. 60 63 64 Yes, ma'am. 65 66 Yes, ma'am. 68 Yes, ma'am. 70 71 77 78 Present, ma'am. Ma'am, 78. 79 80 81 Present, ma'am. 82 Yes, madam. 83 Present, ma'am. 84 86 87 88
90, Present, ma'am. কেউ ক্লাস লিভ নিবেন না, ঠিক আছে? ক্লাস কিন্তু শেষ হয়নি। 91, 92, Yes, ma'am. 93, Yes, ma'am. 94, Yes, ma'am. 97, 98, 99, 100। Yes, ma'am. I'm 99. Madam 100. ওকে, দুইজন কি দিয়েছি। আচ্ছা, বি সেকশনে যারা বলেছেন সবাই কি দিয়েছি, একজন একজন করে এখন বলেন কেউ মিস করেছেন কিনা। বি সেকশনে কেউ মিস করেছেন? ম্যাম এনিওয়ান? এ সেকশনে 04 আছে। আপনি তো ক্লাস করেন নাই। ম্যাম ম্যাম আমি ক্লাস করতে 99 25 কিন্তু বের হয়ে গেছিলাম, আনমিউট করতে যাই। যারা পড়েছেন সবাইকে দিয়েছি। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদের ক্লাস রেকর্ডিং হয় এবং আমি ক্লাসগুলো আপনাদের ক্লাস ওয়ার্কে গেলে, গুগল ক্লাসরুমের ক্লাস ওয়ার্কে গেলে সেখানে হচ্ছে একটা সেকশন দেখবেন ক্লাস রেকর্ডিং, ওখানে আমি হচ্ছে ক্লাস রেকর্ডিং গুলো দিয়ে দিই, ঠিক আছে? তো আজকের ক্লাস রেকর্ডিং আমি সেখানে দিয়ে দিব। তো কুইজের আগে হোক বা কারো যদি মনে হয় যে ক্লাস করতে পারে নাই বা ক্লাসে অ্যাবসেন্ট ছিল, সিআর কে আমি দায়িত্ব দিব, বলে দিবেন যে ক্লাস রেকর্ডিংটা দেখে নিতে, ঠিক আছে? কারণ অনেক কিছুই হয়তো আমি বলি যেগুলো আমি কুইজে বা ভাইভাতে আমি জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে? সো এগুলা দেখলে আপনাদের ইজি হবে। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, ফ্রাইডেতে দেখা হচ্ছে। ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। ম্যাম ল্যাব রিপোর্টে কি আপনি কোনো মার্কিং করে দিয়েছেন যে কারটা গুছালো কারটা অগুছালো আমরা বুঝবো কিভাবে পাওয়ার পর? সেটার মার্কিং তো হয়ে গেছে এবং সেটা মার্কিংটা আমার কাছে আছে। মানে আপনাদের হচ্ছে একবার মিডে মার্কিং হয়, একবার ফাইনালে মার্কিং হয়, এবং আমি সেটাই আপনাদেরকে বললাম যে শুধু রিপোর্টের ক্ষেত্রে না, এটা অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে সবকিছুতেই আমি দেখবো যে ফাইনালে আসলে আপনাদের পারফরমেন্সটা কিরকম। মানে মিডের পর থেকে ফাইনাল পর্যন্ত যদি আমি দেখি যে না, মিডের পর থেকে ফাইনাল পর্যন্ত কোনো স্টুডেন্ট সিরিয়াস হয়ে গিয়েছে, তাহলে সেক্ষেত্রে যদি তার মিডে কোনোভাবে খারাপ হয়ে থাকে, সেটা আমার পক্ষে যতটুকু সম্ভব আমি কনসিডার করার ট্রাই করবো। এখন আবার হ্যাঁ, এরকম হতে পারে যে আপনি 20 নাম্বার একটা কুইজে 2-3 পেলেন, তো সেখানে তো আসলে আমি কনসিডার করলেও সেটাকে 20 কে আমি, মানে 2-3 কে তো আমি আসলে 10-12 বানাই দিতে পারবো না, তাই না? আমার যতটুকু পসিবল আমি কনসিডার করার ট্রাই করব। সেটা আপনার ফাইনালের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে। যেমন আমি আজকে দেখলাম এই সেকশনে 50%ই ক্লাস করে নাই। আমার কথা হচ্ছে যে আপনাদের ফ্রাইডেতে সমস্যা থাকে, অনেকের আসতে পারেন না, ঠিক আছে, সমস্যা হয়তো থাকে, আমি জানি না কেন, কিন্তু অনলাইন ক্লাসগুলোতেও আপনারা কেন অ্যাটেন্ড করেন না? মানে অনলাইন ক্লাস তো আসলে বাসায় বসে, ঠিক আছে? এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আপনারা হয়তো খুব মনোযোগ দিয়ে শুনতেছেন কিনা এটা আমাদের বোঝার কোনো উপায় নেই। এটা নিজ নিজ রেসপন্সিবিলিটি আপনাদের, যে আমি পরীক্ষায় ভালো করার জন্য ক্লাসগুলো আমি শুনবো কিনা, ঠিক আছে? তো সেক্ষেত্রেও আমাদের কিন্তু দায়ভার থাকে না, রেসপন্সিবিলিটি আপনাদেরই। আর আপনারা তো ক্লাস 2-3 এর মানে স্টুডেন্ট না, আপনারা যথেষ্ট অ্যাডাল্ট এবং নিজেদের ভালোটা নিজেরাই বুঝেন। অনলাইন ক্লাসগুলোতে আমি এই সেকশনে দেখলাম 50%ই আপনারা ক্লাস করেন নাই। আবার ঠিক সেম ভাবে ফ্রাইডেতে যাব, ম্যাক্সিমাম দেখবো ক্লাস 8টার ক্লাসে নাই, বা ক্লাস 12টা প্রথম ক্লাস, আমি 12:30 পর্যন্ত বসে আছি, দেখবো যে নাই। আমি প্রেজেন্ট নিয়ে চলে আসবো, তারপরে অনেকে আসবেন আমার কাছে, ম্যাম দেরি হয়ে গেছিল, বাস মিস হয়ে গেছে, ব্লা ব্লা ব্লা। এখন ব্যাপারটা হচ্ছে যে অ্যাটেন্ডেন্সে তো আপনাদের একটা মার্কিং থাকে, এবং সেই অ্যাটেন্ডেন্সের মার্কিংটা হচ্ছে সবচেয়ে ইজি মার্কিং। আপনি অ্যাটেন্ড করলেই সেখানে আপনি 10-এ 10 পাওয়ার পসিবিলিটি আছে। তো এই মার্কিংটার ক্ষেত্রেও কেন আপনাদের এত অনীহা? বুঝলাম যে আপনি একটা এক্সাম আপনার খারাপ হলো, আপনি এক্সামে ভালো করতে পারলেন না, বা রিপোর্ট আপনার খারাপ হয়ে গেল, অ্যাটেন্ডেন্সও কেন এই অবস্থা বলেন তো? মানে আমি তো আসলে জোর করে আমি চাচ্ছি যে আপনারা ভালো করেন। আমি টিচার হিসেবে, কোর্স টিচার হিসেবে আমি চাবো যে আমার স্টুডেন্টরা ভালো করুক, কিন্তু সেটা সুযোগ তো দিতে হবে আমাকে, যে আমাকে মার্কিং এর জায়গা তো দিতে হবে। সেই সুযোগই যদি আপনারা না দেন, তাহলে আমি কতটুকু আমি নিজের থেকে করবো বলেন? তো এটা খুবই আপসেটিং ছিল যে এই সেকশনে আমি দেখলাম 50%-এর বেশি ক্লাস করেন নাই, বি সেকশনে তাও কিছু করেছেন হয়তো, বাকিটা আসলে এটা আসলে আপনাদের উপরে। মানে আপনি অ্যাটেন্ডেন্সে 0 পাইলে এটা আপনার ক্ষতি, আপনি অ্যাটেন্ডেন্সে 10 পাইলে এটা আপনার লাভ। এখানে আমার লাভ বা ক্ষতি কিছুই নাই। মানে আপনি ফেল করলেও আমার কোনো কিছুই হবে না, আবার আপনি এ প্লাস পাইলেও আমার কোনো সুবিধা হবে না, এটা টোটালটাই আপনাদের উপরে। তো আমি আশা করব পরবর্তী ক্লাসগুলো থেকে সবাই ক্লাসগুলোতে অ্যাটেন্ড থাকবেন, ঠিক আছে? ওকে, ভালো থাকেন সবাই, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, ইনশাল্লাহ আমাদের ফ্রাইডেতে দেখা হচ্ছে। ম্যাম নাম